প্রবাস জীবনের স্বপ্ন ও প্রতারণায় সিলেটে বাড়ছে বিবাহ বিচ্ছেদের সংখ্যা। লাল পাসপোর্টের আশায় প্রবাসীদের বিয়ে করে প্রতারিত হচ্ছেন অনেকেই, এতে ভাঙছে সংসার। সিলেট জেলা রেজিস্ট্রার কার্যালয়ে গত এক বছরে তালাক নিবন্ধিত হয়েছে 2532টি। অন্যদিকে সিটি কর্পোরেশনে চলতি বছরের প্রথম 6 মাসেই 264টি তালাকের আবেদন পড়েছে। তালাক আবেদনকারীদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি। আরও জানাচ্ছেন হুসাইন আহমদ সুজাত, ছবি তুলেছেন তারেক আহমদ সানি। সিলেট জেলা রেজিস্ট্রার কার্যালয়ের গত বছর মোট নিবন্ধিত বিবাহের সংখ্যা 20,485টি। বিপরীতে তালাক নিবন্ধিত হয়েছে 2,532টি। অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশনে 2024 সালে তালাকের আবেদন পড়ে 313টি। এর মধ্যে 142টি পুরুষদের এবং 171টি নারীদের। 2025 সালে এই সংখ্যা প্রায় 74% বেড়ে দাঁড়ায় 545টিতে। এর মধ্যে 252টি স্বামীর এবং 293টি স্ত্রীর আবেদন। আর 2026 সালের প্রথম 6 মাসেই তালাক আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে 264টিতে। এই সামাজিক সংকটের জন্য অভিভাবকদের প্রবাসী পাত্রের প্রতি বেশি ঝুঁককেই দায়ী করলেন বিশেষজ্ঞরা। একটা মিচুইট ছেলে এবং একটা মিচুইট মেয়ে যখন অ্যাডাল্ট হয়ে যাবে, বিয়ের উপযুক্ত হবে, তাদের মত নেওয়াটা উচিত। মেয়েদেরকে কিন্তু বিদেশে পাঠানোর ক্ষেত্রে বেশি প্রবণতা থাকে বিয়ের মাধ্যমে, আর বিয়ের মাধ্যমে যেহেতু প্রবণতা থাকে এবং তারা যখন বিদেশে যায় অ্যাডজাস্ট করতে পারে না। আইনজীবীরা জানান, প্রবাসীদের দীর্ঘ অনুপস্থিতি অর্থনৈতিক প্রতারণা এবং আইনি জটিলতাও সম্পর্ক ভাঙার অন্যতম কারণ। এই যে স্বামী নাই, এই বিয়ে কিভাবে টিকে? এরা তো এই গার্জিয়ানরা মেয়েটাকে নেয় কাজের মানুষের মতো ঘরে কাজ টাজ করায়। মেয়েরা ধৈর্য ধরে 1 বছর থাকে, 2 বছর হইলে আর মেয়েরা থাকতে পারে না। এই যে টেলিফোনে বিয়ে হইল, পরবর্তীতে ছেলেরা যখন দেশে আসে দেখা যায় এই মেয়েকে আর সংসারে রাখে না। ইয়াং জেনারেশন আছে যে বাংলাদেশি হেরিটেজের যারা আছে, ওরা এখানেই তাদের লাইফ এবং এখানেই তারা বিয়ে করতে চায়, এখানেই সংসার করতে চায়, কিন্তু পারিবারিক এটা প্রেশারের কারণে ওরা অনেক সময় বাংলাদেশে যায়, গিয়ে বিয়ে করে। তখন দেখা যায় এই ছেলে এবং মেয়ের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না এবং তখন ওই বিয়েটা ভেঙে যায়। প্রবাসী মোহের এই অন্ধদৌড় বন্ধ না হলে সিলেটের পারিবারিক কাঠামো আরও ভঙ্গুর হয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট। 24-এর 5ই আগস্ট শেরপুর জেলা কারাগারে বিক্ষুব্ধ জনতার হামলার সময় পালালো 518 আসামির মধ্যে এখনও পলাতক 345 জন। উদ্ধার হয়নি 1143 রাউন্ড গুলি। ওই ঘটনার 2 বছর পেরিয়ে গেলেও বেশিরভাগ আসামি কারাগারের বাইরে থাকায় ঝুঁকির মধ্যে আছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি। তারিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। 24-এর 5ই আগস্ট হামলায় পুড়িয়ে দেওয়া হয় শেরপুর জেলা কারাগার। ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতনের পর সেদিন বিকেলে হাজারো জনতা জেলা কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। ওই সময় কারাগারের বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দিলে নিরাপত্তার স্বার্থে কারা কর্মকর্তা কর্মচারীরা সেখান থেকে সরে যান। সেদিন জেলা কারাগার থেকে পালিয়ে যায় বিভিন্ন মামলায় আটক থাকা 518 বন্দী। লুট হয় কারাগারে 9টি চীনা রাইফেল ও শটগান এবং 1175 রাউন্ড গুলি। সব অস্ত্র উদ্ধার হলেও গুলি উদ্ধার হয়েছে মাত্র 32 রাউন্ড। গেল 2 বছরে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ সহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয় মাত্র 173 জন আসামি। কারাগারের বাইরে রয়েছে দাগি আসামি সহ মোট 345 জন। শেরপুর জেলখানা ভেঙে জঙ্গি সহ বিভিন্ন অপরাধীরা পালিয়ে গিয়ে যায় এবং আজ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নাই। এই গুলি এবং এই সমস্ত ভয়ঙ্কর অপরাধীদেরকে যদি দ্রুত আইনের আওতায় নিয়ে আসা না হয়, তাহলে শেরপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ে একটি ঝুঁকির মধ্যে পড়তে পারে। হামলার সময় কারাগারের সিসিটিভি ক্যামেরা, ওষুধ, আসবাবপত্র, খাদ্য সামগ্রী সহ তৎকালীন জেল সুপারের বাসভবনের বিভিন্ন মালামাল লুট হয়। পুড়ে যায় গুরুত্বপূর্ণ নথিপত্র। এই সমস্ত অপরাধী, যাদের অনেকেরই সহিংস অপরাধের সাথে সম্পৃক্ততা ছিল, যারা বিভিন্ন ধরনের সংঘবদ্ধ অপরাধ চক্রের সাথে জড়িত ছিল, তারা পুনরায় আবার একই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারেন এবং একই সাথে যে সমস্ত অপরাধী পালিয়েছেন তাদের সংশ্লিষ্ট যে মামলাগুলো রয়েছে এবং সেই মামলার ভুক্তভোগী বাদী সাক্ষী যারা রয়েছেন, তারা ব্যক্তিগতভাবে তাদের প্রতিহিংসা
শিকার হতে পারেন, তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হতে পারে। কারা কর্তৃপক্ষ বলছে, পলাতক বন্দীদের গ্রেপ্তার এবং লুট হওয়া গুলি উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাগিদ দেওয়া হয়েছে। একই কথা জানিয়েছেন আদালতের আইন কর্মকর্তাও। তৎকালীন শেরপুর জেলা কারাগার কর্তৃপক্ষ একটা মামলা রুজু করেছে। সেই মামলা আদালতে প্রক্রিয়াধীন চলমান আছে। বিজ্ঞ আদালতের সাথে শেরপুর জেলা কারাগার কর্তৃপক্ষের যোগাযোগ অব্যাহত আছে। কিছু আসামি স্বেচ্ছাও সান্ডা দিচ্ছেন, আবার এখনো কিছু আসামি বাইরে আছেন। তবে এটা প্রশাসনের মাধ্যমে অত্যন্ত তাগিদ দেওয়া হয়েছে এবং প্রশাসন অত্যন্ত সোচ্চার যাদের আইনের আওতায় আসবে। পুলিশ বলছে, হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এই সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলাটা বিচারাধীন বিচার প্রক্রিয়ায় আছে। আশা করা যায় যে বিচার প্রক্রিয়া শেষে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। সংস্কার শেষে 2024 সালের 12 ডিসেম্বর কারাগারটি পুনরায় চালু করা হয়। হাসান আহমেদ, 71। এ বিষয়ে বিস্তারিত জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন তারিকুল ইসলাম। তারিকুল, আসামিদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করেছে কিনা, এখন পর্যন্ত লুট হওয়া কতটি অস্ত্র উদ্ধার হয়েছে, আরো জানতে চাই যে এই বিষয়ে প্রশাসন সংশ্লিষ্টরা কি বলছেন। আপনি যেটি প্রশ্ন করেছিলেন, আসলে 9টি অস্ত্র কিন্তু তৎকালীন সময়ে যখন আমাদের এই জেলা কারাগারে হামলা হয় 9টি অস্ত্র কিন্তু খোয়া গিয়েছিল। এই 9টি অস্ত্রই কিন্তু উদ্ধার হয়েছে, কিন্তু 1175 রাউন্ড গুলি কিন্তু সেই সময় খোয়া যায়। তার মধ্যে মাত্র 23 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে, বাকি গুলি কিন্তু এখন উদ্ধার হয়নি। আরেকটি জিনিস বলি, 2024 সালে যে 5ই আগস্ট আন্দোলনের যে চূড়ান্ত মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ জনতা জেলা কারাগারে হামলা করে। এ সময় কিন্তু মোট 518 জন বন্দী কিন্তু পালিয়ে যায়। এই সময় অগ্নিসংযোগ হয়, লুটপাট হয় এবং কারাগারের যে গুরুত্বপূর্ণ নথি, এই নথিগুলো কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তী সময়ে জেলা কারাগারের পক্ষ থেকে কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছিল। এই মামলার অগ্রগতি আমাদের জেলার যে আইন কর্মকর্তা তিনি কিন্তু জানিয়েছেন মামলার অগ্রগতি কিন্তু এগিয়ে রয়েছে। পরবর্তী সময়ে কিন্তু 173 জন বন্দী কিন্তু আত্মসমর্পণ পুলিশ এবং র্যাবের মাধ্যমে গ্রেপ্তার হয়েছে এবং বাকি আসামিগুলো এখনো পলাতক রয়েছে। জেলার যে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছে, সচেতন মহল, তারা আমাদেরকে জানিয়েছে এই ধরনের বন্দীরা যদি বাইরে থাকে জেলার কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ঝুঁকিতে রয়েছে। আমরা এ ব্যাপারে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে বাইরে পলাতক থাকা যে ঝুঁকিপূর্ণ যে আসামিগুলো রয়েছে, বন্দী রয়েছে, তাদেরকে দ্রুত সময়ে গ্রেপ্তারের জন্য কিন্তু অভিযান চলছে। আমরা কারা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। কারা কর্তৃপক্ষ কিন্তু বলছে যে তাদের মামলা চলমান আছে, এ ব্যাপারে তারা আইনজীবীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পরবর্তীতে জেলা কারাগার কিন্তু পরিপূর্ণভাবে সচল রয়েছেন। মুন্নি, আরেক জিনিস বলি, আপনার 4 মাস পরে কিন্তু এই জেলা কারাগার আবার নতুন করে সংস্কার করে কিন্তু জেলা কারাগার চালু করা হয়। স্থানীয়রা যেটা বলছে, দ্রুত সময়ের মধ্যে এই আসামিগুলোকে যদি গ্রেপ্তার করা না হয় তারা কিন্তু বাইরে নানা ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা অবনতি করবে বলে তাদের একটি ধারণা। মুন্নি, পরবর্তী সময়ে আমরা আরো বিস্তারিত আপডেট জানাবো গ্রেপ্তারের ব্যাপারে। এই ছিল শেরপুর থেকে জেলা কারাগারের তারিকুল ইসলাম, আপনি আছেন, খবর রাখতে থাকুন। দর্শক, হামলার 2 বছরও শেরপুর কারাগারে 345 বন্দী পলাতক, উদ্ধার হয়নি 1143 রাউন্ড গুলি। এ বিষয়ে খবরাখবর নিয়ে শেরপুর থেকে তারিকুল ইসলাম যুক্ত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে রূপগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নেতৃত্বে এ আনন্দ শোভাযাত্রা হয়। র্যালিটি ভুলতা থেকে শুরু হয়ে গোলাকান্দাইল গোল চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে এক পথসভায় সংসদ সদস্য বলেন, সেই স্বৈরাচার সরকার পতনের নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। সবাই ওনার কথা মতো কাজ করেছেন। কুড়িগ্রামে সরকারি বরাদ্দের চাল পাননি বানভাসীরা। জনপ্রতিনিধিদের অভিযোগ, নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তার অবহেলায় তারা বঞ্চিত হয়েছেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি হাট ইজারার টাকা সরকারি কোষাগারে জমা দেননি। রাজু মোস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রামে জুন জুলাই মাসে 2 দফায় বন্যা আক্রান্ত হয় জেলার সদর, উলিপুর, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী ও রৌমারী উপজেলা। বন্যা, নদী ভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার 9টি উপজেলায় 275 মেট্রিক টন জিআর চাল
বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে নাগেশ্বরী উপজেলার ৩,০০০ মানুষের জন্য ৩০ মেট্রিক টন চাল ও ১০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হলেও মাত্র ৩০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা। জিআর বাবদ ৩০ টন মাল বরাদ্দ হয়েছে, কিন্তু আমাদের ওই অঞ্চলে বন্যা দুর্গত এলাকায় কোনো চাউল বিতরণ করা হয় নাই বা আমাদেরকে কোনো ডিও দেওয়া হয় নাই। নাগেশ্বরী উপজেলায় বন্যার্ত ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ চাল এখনো বিতরণ হয়নি। জনপ্রতিনিধিদের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে বন্যা কবলিত নয় এমন এলাকায় ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়ে বাকিটা গুদামবন্দি রাখা হয়েছে। জুন মাসের তাড়াহুড়োর কারণে ওই সময় একটা বন্যার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু পরে আর বন্যাটা হয়নি। এছাড়া ইউএনের অবহেলার কারণে সময়মতো ছাড়পত্র না পাওয়ায় টিসিবি চাল উত্তোলন করতে পারেননি ডিলাররা। ফাইল ইউএনও স্যারের কাছে দেওয়ার পরেও নাকি ফাইলটা সই হয়নি, না হওয়ার কারণে ২২ তারিখের আগে সইটা না হওয়ার কারণে ওই টিপে জুন মাসের যে বরাদ্দটা ছিল সেটা ল্যাপস হয়ে ফেরত চলে গেছে। টিসিবির কার্ডটা তো ম্যাক্সিমাম দরিদ্র মানুষের, সেই দরিদ্র মানুষগুলো ৫ কেজি করে চাল কম পয়সায় পাইলে তাদের উপকার হয়, ফ্যামিলির উপকার হয়। আমার জানা মতে তারা এটা পায়নি। এখন চলতি বছর এপ্রিল মাসে নাগেশ্বরী উপজেলায় রায়গঞ্জ হাট ইজারা দেওয়া হয় ২৬,৬৬,০০০ টাকায়, কিন্তু নিয়ম অনুযায়ী এই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকলেও ইজারাদার আজিজুল হক তা দেননি। এসব অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বন্যা না হওয়ার কারণে চাল গুদামে রাখা হয়েছে। তিনি হাট ইজারার অনিয়মের দায় চাপান ভূমি কর্মকর্তার ওপর। বন্যা না হওয়ার কারণে আমরা চালটা তুলে খাদ্য গুদামেই রেখে দিয়েছি। এটা বর্ষা মৌসুম বা কোনো সমস্যা দেখা দিলে আমরা জনগণকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এসব অনিয়মের তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। জামায়াত এনসিপি জুলাই সনদের কথা বলে ইস্যু সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী ১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। শুক্রবার নরসিংদী জেলা বিএনপি আয়োজিত শিশু একাডেমিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। সংসদ সদস্য বলেন, জুলাই আগস্টের অভ্যুত্থান কোনো একক ব্যক্তি গোষ্ঠী কোনো দলের নয়, এটি এদেশের সকল শ্রেণী পেশার মানুষের আন্দোলনের ফসল। আলোচনা সভা শেষে ২৪শে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার ফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং শহীদদের পরিবারের সদস্য ও আহতদের হাতে নগদ আর্থিক অনুদান দেওয়া হয়। চট্টগ্রামের কাঁচা বাজারে কিছু সবজির দাম সামান্য কমলেও স্বস্তি নেই সাধারণ মানুষের জীবনে। বৈরী আবহাওয়া ও সরবরাহ সংকটের কারণে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ও চালের দামও ঊর্ধ্বমুখী। ক্রেতারা বলছেন, ঠিকঠাক মনিটরিং না থাকায় বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। বাজারে ঢুকতেই চোখে পড়ে সবজির বাড়তি দাম। বিক্রেতাদের দাবি, বন্যার কারণে বিভিন্ন এলাকা থেকে পর্যাপ্ত সরবরাহ না আসায় দাম এখনও স্বাভাবিক হয়নি। প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে ১৪০ টাকা, ঝিঙ্গা ১০০, পটল ৭০ টাকা, টমেটো ১৪০ এবং বরবটি ৮০ থেকে ১০০ টাকায়। বৃষ্টির কারণে একটু সরবরাহ কমে গেছে, সেই জন্য দাম একটু বেশি। বেগুন ১২০ টাকা করে কেজি, বেগুন ১৬০ টাকা ছিল গত সপ্তাহে। সবজি নিয়ে তেমন একটা চিন্তা করি না আমাদের অবস্থানগত কারণে, কিন্তু এখন আমাদেরকে ওটাও চিন্তা করতে হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ৩০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০ টাকায়, আর ১০ টাকা বেড়ে সোনালী মুরগির দাম দাঁড়িয়েছে ৩৫০ টাকায়। বেড়েছে দেশি মুরগির দামও। অন্যদিকে ডিমের দাম ডজন প্রতি ৫ থেকে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ১০৫০ টাকায়। ব্রয়লার মুরগি আমরা ২১০ টাকা বিক্রি করতেছি, সোনালিটা ৩৫০ আর দেশিটা ৬৬০-৭০ এরকম। গত সপ্তাহে তুলনা প্রতি ডজনে ৫ থেকে ১০ টাকা বাড়ছে। মাংসের দামটা বাড়ে নাই, এখন আমরা ১০৫০ টাকা হইতে ১০০০ টাকা ভিতরে বেশি, আর হাড্ডিওয়ালা সিনার মাংস বেশি ৯০০ হইতে ৮০০ হইতে ৮৫০ টাকা করে। টানা বৃষ্টি ও উত্তাল সাগরের কারণে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারেননি বহু জেলে। এতে বাজারে কমেছে সামুদ্রিক মাছের সরবরাহ। আবহাওয়া এখন বর্তমানে খারাপ, বোট কিন্তু যাচ্ছে না। এই ২-১ দিনের ভিতরে বোট শেষ হয়ে গেলে মাছের দাম বেড়ে যাবে। তেলাপিয়া বেচতাম আপনার ২৫০ টাকা, এখন ৩০০ টাকা। দেশি মাছটা একটু দাম বেশি। বাজারে বেড়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। পাশাপাশি চালের দামও বেড়েছে বলে জানান বিক্রেতারা। ৫ থেকে ১০ টাকা বেড়ে পেঁয়াজ ৬০ টাকা, আদা ১৩০ ও রসুন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
গত সপ্তাহে রসুন ছিল 120 থেকে 125 টাকা, এই সপ্তাহে এসে 130 থেকে 135 টাকা, পার কেজি 5 টাকা করে বাড়ছে। নর্মাল চাউল কাটারি আতপ সবগুলোতে 2200-2300 টাকার উপরে। গ্রাম অঞ্চল থেকে এখানে আস্তে আস্তে জিনিসের দাম ডাবলের চেয়ে বেশি হয়ে যায়। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হলে দাম কমতে পারে। তবে ক্রেতারা বলছেন শুধু আশ্বাস নয়, কার্যকর বাজার তদারকির মাধ্যমেই স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। সরবরাহ বাড়ায় মানিকগঞ্জে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। গেল সপ্তাহের তুলনায় প্রতিটি সবজি কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। এতে কিছুটা স্বস্তিতে ক্রেতারা। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে সবজির সরবরাহ বাড়ায় দামও কমতে শুরু করেছে। টানা বৃষ্টি না হলে সবজির দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। বৃষ্টি কমে যাওয়ায় মানিকগঞ্জের বাজারে গেল সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। এতে স্বস্তি ফিরেছে ভোক্তাদের মাঝে। বাজার ঘুরে দেখা গেছে গেল সপ্তাহের তুলনায় বেগুন, শসা, করলা, চিচিঙ্গা, পটল, ঢেঁড়সের দাম কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি কমেছে কাঁচামরিচের দাম। গেল সপ্তাহে 400 টাকার কাঁচামরিচ কমে বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়। বিক্রেতারা বলছেন পাইকারি আড়তে সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দামও বেশ কমেছে। উস্তা, মরিচ, পটল, ধুন্দুল এগুলির দাম কমছে, নিয়ন্ত্রণের ভিতরে আছে। কুশাগড়ি 20 টাকা ছিল, 30 টাকা 40 টাকা, এখন আবার মিডিয়ায় 15-10-20 টাকা। সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিছুটা কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। ক্রেতারা জানান পুরোপুরি নাগালের মধ্যে না এলেও আগের তুলনায় দাম কমায় চাহিদা অনুযায়ী সবজি কিনতে পারছেন। যখন বৃষ্টি ছিল প্রচুর তখন তো দ্রব্যমূল্যটা বৃদ্ধি পেয়েছিল, সবজির মূল্যগুলা। তো আজকে এসে দেখলাম মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই আছে। অনেক ছিল দাম, এখন তো কিনা খাওয়ার মতো সাধ্য হয়েছে আমাদের। বাড়তে ছিল তখন বাজার করতে যায় আমাদের হিমশিম খাইতেছে, এখন স্বাভাবিক আছে, এখন আমরা মোটামুটি সবজি ভালো কিনতে পারতেছি। পাইকারি ও খুচরা বাজারে নিয়মিত মনিটরিং ব্যবস্থা জোরদার রাখার দাবি জানিয়েছেন ভোক্তারা। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ। খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আগামী 5 দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে চলতি মাসের 13 তারিখের পর থেকে সিলেটে ও চট্টগ্রাম বিভাগে প্রতিদিন বৃষ্টির তীব্রতা বাড়বে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হলেও বন্যার শঙ্কা নেই বলে জানায় বন্যা সতর্কীকরণ কেন্দ্র। শারমিন নীরার রিপোর্ট। শ্রাবণ মাসে বৃষ্টি ঝরবেই, এটাই প্রকৃতির নিয়ম। সেই নিয়ম মেনে আগামী 5 দিন বৃষ্টিপাত হবে খুলনা, বরিশাল, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়। পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, যা চলতি মাসের মধ্যভাগে এসে বাড়বে। যে বৃষ্টিপাত এ সপ্তাহ জুড়েই থাকবে। কখনো কখনো এই ক্যাটাগরি চেঞ্জ হতে পারে, কখনো হালকা থেকে মাঝারি, সেখানে হয়তোবা কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টিপাতের তীব্রতা একদম বেশি থাকার সম্ভাবনা কম। এ সপ্তাহের শেষের দিকে আমি বলেই দেই যে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টিপাতের তীব্রতা প্রতিদিনই একটু বেশি থাকবে, খুলনা বরিশালও থাকবে। তাছাড়া 13 তারিখের পর থেকে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেটে বৃষ্টিপাতের তীব্রতা পুনরায় একটু বৃদ্ধি পেতে পারে। ভারী বৃষ্টি হলেও গরম কমবে না। বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হলেও নেই বন্যার শঙ্কা। নিম্নাঞ্চল প্লাবিত হলেও আগামী 5 দিন কোনো নতুন কোনো বন্যা পরিস্থিতির সম্ভাবনা নাই। জাস্ট ওয়ার্নিং লেভেলে যাবে আর কি। ওয়ার্নিং লেভেলে গেলে জাস্ট নিম্নাঞ্চল যেগুলো আছে এগুলোই প্লাবিত হতে পারে, এক্সট্রিম লেভেলের কোনো বন্যার সম্ভাবনা নাই। শুধু বন্যায় নয়, আবহাওয়া অফিস বলছে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস নেই। শারমিন নীরা, ৭১, ঢাকা। চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ করা হয়েছে। শুক্রবার ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তিনি বলেন, নগরী জলাবদ্ধতা নিরসন ও চলমান উন্নয়ন প্রকল্পগুলোর প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। তথ্যভিত্তিক সমালোচনা সিডিএর কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করবে বলেও মন্তব্য করেন তিনি। দর্শক, চলছে দেশ চোখ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।